ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। লাভ আর হেট, ইভেলিনা তুর্য পর্ব 37-এর দ্বিতীয় খণ্ড। ক্লান্ত বরফে ঢাকা রজনী, তিমিরে ঢাকা নিশীথ লগ্নে খোলা আকাশে তারকারা জ্বলজ্বল করছে। সামনে রাখা কয়েকটা কাঠে আগুন জ্বালিয়ে কৃত্রিম ফায়ার প্লাস বানানো। পাশেই বালুর উপর হাত ঠেকিয়ে বসে আছে তুষার, দৃষ্টি একনাগাড়ে আকাশের তারকারাজদের পানে। চাঁদের আলোতে টিমটিমের রোশনাইতে আচ্ছাদিত সমুদ্রতট, সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাথে যেন বুকের ভেতরটা তাজা রক্তগুলো ঢেউয়ের খেলায় মগ্ন। হঠাৎ বিস্মিত হয়ে উঠল পুরুষানী রন্ধ। পিছনে কোনো নারীর কণ্ঠস্বর শুনে মাথাটা ঘুরল। মাঝরাত্রিতে রাহাকে সমুদ্রতটে দেখে বিস্মিত হওয়ারই ছিল বইকি। অন্তরের তাড়নায় প্রশ্ন করে বসল, তুমি এখানে কেন এসেছ? ঘুমাওনি? না তো, আমি তো কফি খাইনি। অতটাও বোকা নই আমি। দামি ভাই বলল আপনি এখানে, তাই এলাম। জানি আপনার অসুবিধা হবে, বাট আই ডোন্ট কেয়ার। রমণীর হাতে দুটো ওয়ান টাইম র্যামেনের প্যাকেট। তুষারের শিওরে বসে পড়ল সে। একটা প্যাকেটের বোল তুষারের দিকে আগ বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নিন, রাতে ডিনার না করেই তো চলে এসেছেন। এই মুহূর্তে রুমে চলে যায় শ্রেয়। আপনার সাথে আমার কথা ছিল। ড্যানিশ কন্যার পানে এক পলক রুগ্ন চাহনি নিক্ষেপ করে আদেশ করলো, তোমার কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই ইনায়া। রাহা বাড়িয়ে রাখা প্যাকেটটা ক্রোধান্বিত হয়ে রামেনের প্যাকেটটা ছুঁড়ে মারল সমুদ্রে। ইয়েস, দ্য ইউয়ান, আমি বাধ্য। আপনি বাধ্য। মানুষ কখন দূরত্ব বজায় রাখে জানেন? যখন কোনো কিছুর থেকে পালাতে চায়। আপনি সেই দূরত্বটা বজায় রাখার জন্য এত কালবৈশাখী কলাকৌশল আঁটছেন। তার আর জবাবটা চাও অপরাধ না? প্রত্যুত্তরে প্রয়াসে কিছুক্ষণ অপেক্ষারত রইল রাহা। তবে পরিবেশটা নৈশব্দপূর্ণ। রমণী এহেন আগ্রহ দেখে প্যাকেট থেকে একটা লাইটার বের করে সিগারেট ধরিয়ে রাহার দিকে এগিয়ে ধরল। রাহা সিগারেটটা নিয়ে ঠোঁটে লাগাতেই তুষার শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে অধর ভিজালো, বলে উঠল, সিগারেটটা যদি সমুদ্রে ছুঁড়ে মারতে তবে তোমার একটা প্রশ্নের জবাব দিতাম, বাট তুমি তা করনি। আচ্ছা, তোমার থেকে দূরত্ব বজায় রাখলাম কই? তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম বয়স কত ছিল জানো? 6.5 বছরের একটা বাচ্চা মেয়ে। আগলে রাখার সর্বোচ্চ চেষ্টা করলাম। রিক বলল, সব কিছুর আড়াল থেকে আড়াল করে রাখতে, সাধারণ মানুষের মতো জীবন দিতে। তাও করা হলো। আপনি আর একটা কথা ভুলে গিয়েছেন দামি ভাই। আর আপনি শুধুমাত্র রিক ভাইয়ের কথাই মান্য করে গেলেন গত 15টা বছর ধরে। না হলে আপনারা ওইটুকুনিও করতেন না। রমণী উঠে দাঁড়ালো, নৈশব্দতার বাজ ডিঙ্গিয়ে করাল ভাঙা কণ্ঠে বলল, আপনাদের সবার ঘাড়ে আমি একটা বোঝাই ছিলাম। স্টিল রাইট নাও অলসো। রিক ভাইয়া শুধু তার দায়িত্বতেই প্রগাঢ় ছিলেন, ব্যাস। নইলে নিজের স্টেপ সিস্টারকে 18 বছর আগে রাস্তায় ছুঁড়ে ফেলে কেন দিলেন না? যেভাবে মেরেছিলেন আমার মাকে, সেভাবে আমাকেও মেরে দিলে পারতো। রাহার কথা শেষ হওয়ার আগেই অবকাশটুকু মিলল না। নিশীথ লগ্নে আর সমুদ্রের গর্জন ছাপিয়ে এক প্রচণ্ড চপটাঘাত আছড়ে পড়ল ড্যানিশ রমণীর ফর্সা গালে। সেই শব্দে প্রতিধ্বনিত হলো বালুকার রাশিতে এক বিষণ্ণ কম্পন তুলে দিল। রাহার গায়ে এ প্রথম হাত তুলল তুষার, যা আজ অব্দি ইউভানও করেনি তা করল তুষার। চরের তীব্রতা এত বেশি আঘাত হানল, মাথা ঝিমঝিমিয়ে উঠল তার। চোখের সামনে তারকারাজিরা যেন দিশেহারা হয়ে ছুটতে লাগলো। তুষারের বুক পকেটে এত তীব্রতার ওঠানামা করতে লাগলো, যা দেখে রাহা দুপা পিছিয়ে গেল। আমরা আলবার্টকে রিক মেরেছে নাকি মহিলা জেল থেকে পালাতে গিয়ে মরেছে? বিপরীত পক্ষ থেকে কোনো জবাব আসলো না। তুষারের প্রচণ্ড আঙুলের রক্তিম ছাপ বসল রমণীর শ্বেত শুভ্র গালে। দুফোঁটাও অশ্রু তার অতিশয় ফর্সাকাল বেয়ে গড়ালো। মায়ের প্রতি অতটাও বিদ্বেষ জমা হয়নি যতটা না তুষারের চপটাঘাতের দহনে জলাভূত হলো অন্তরটা আজ। রাহা এক ঝটকায় পাশে জ্বলতে থাকা ফায়ার প্লেসের জ্বলন্ত অগ্নিকুণ্ড সজোরে লাথি মেরে উলটপালট করে দিল সমস্তটা। মেয়েটার রণচন্দ্রী মূর্তিটা ওখান থেকেই চলে যেতে চাইল। তুষার বিদ্যুৎ বেগে রাহার কবজি চেপে ধরে তাকে নিজের অতি সন্নিকটে টেনে আনলো। রাহার টলটলে ধূসর আঁখিপল্লব মণি দুটোর দিকে তাকিয়ে তুষারের পাথুরে হৃদয়ে যেন এক মরণ কামড় বসালো। দেখলো চরের তীব্রতায় রাহার ওষ্ঠধর কানিশ বেয়ে ফোটা তাজা রক্ত চিবুক স্পর্শ করতে চাইছে। তুষারের ক্রোধ আরও তপ্ততায়
কাপা কাপা বুড়ো আঙুল দিয়ে রক্তটুকু মুছে দিয়ে রাহার জ্বলতে থাকা গালে হাত বুলিয়ে দিল রাহা। সরে যেতে চাইলে কবজি টেনে ধরলো আরও প্রচণ্ড চাপে। ইনায়া, তুমি কেন পুরনো কথা টানলে বলো তো? নৈশব্দে বাঁধ মান ভেঙে তুষারের গাল বরাবর বুড়ো আঙুল তুষার রাহার গালে বুড়ো আঙুল স্পর্শ করলো। অনুতপ্ত মিশিয়ে যান্ত্রিকতা মাদকতা খণ্ডিত কণ্ঠে অনায়াসে প্রকার কণ্ঠে বলল, আমি ধূসর ধ্বংস, একটা ধ্বংসস্তূপ। স্পাইডারের অস্তিত্ব ব্যতীত আমার সত্যি একটা অন্তঃশ্বাস শূন্য ছায়া মাত্র। আমি কোনো মিলেনিয়ার না, আর না আমার কাছে কোনো সুকোমল হৃদয় অবশিষ্ট আছে। আমার যা কিছু আশা করাটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। রাহা তার তপ্ত ওষ্ঠাধর কামড়ে ধরে একটি প্রবাদ বাক্য আওড়ালো। ভেড়ার ছদ্মবেশে নেকড়ে বিপজ্জনক হতে পারে, কিন্তু লৌবর্মে আবৃত একটা হৃদয় হলো একটা জীবন্ত বিয়োগাঙ্ক বিয়োগাত্মক নাটক। রাহাত জানালো। তুষারের অস্পষ্ট বাক্যগুলো রাহার বুঝতে তেমন অসুবিধা হলো না, তবে আশ্চর্য হলো। কত নিখুঁত অভিনয় জানে মানুষ। সব বুঝেও না বুঝার ভান ধরে গেল আজীবনপণ। আপনি একটা অদ্ভুত প্রাণী। ইতিহাস তো সাক্ষী থাকবে আপনার মতো একটা আস্থা করে জীবনের জন্য। যে কোনো রমণী দিন গুনে গিয়েছে, উচ্ছৃঙ্খলা হয়েছে, ভেতরে জমা তাড়নাগুলো ছাই করতে করতে কত পুরুষের সন্নিকটে গিয়েও ফিরে এসেছে। হতবার রমণী একটা সুউচ্চ দীর্ঘশ্বাস টানল। রোবোটিক যন্ত্রকে অন্তরাত্মক কথা বলা এক প্রকার বোকামি নয় বই কি। হোয়াট এভার। প্রবল বেগে এক ঘন বাতাস সমুদ্রপৃষ্ঠে বয়ে যেতেই হুট করে রাহা গালে শুষ্ক ওষ্ঠের স্পর্শ পেল। মেয়েটার রক্তিম হওয়া লাল আভায় গালে অনুতপ্ততা মিশিয়ে নিজের উষ্ণ ওষ্ঠাধর ছোঁয়ালো তুষার। কোনো এক মরণঘাতিক তৃপ্তি যেন আঘাত হানল কোনো তরঙ্গধ্বনির ন্যায় কম্পিত নারী দেহে। স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। বুঝে আসা নেত্রপল্লব ধীরে ধীরে মেলতেই সমুদ্রে বিশাল জলরাশি গর্জন ছাপিয়ে কয়েক লাইন সুর ভেসে রমণীর কম্পিত তরঙ্গধ্বনির মাঝখান বেয়ে। নিরীহ প্রহর, নিশীথ প্রহর। ভোলচরের আদিম অরণ্য তখন তিমির অবসান্নতা বৃদ্ধিতা এক নিবিচ্ছিদ্র অন্ধকার নিমজ্জিত। চারদিকে অচেনা নিশাচর প্রাণীদের কর্কশ ডাক আর পত্রপল্লবে মর্মধ্বনিত মিলেমিশে এক বিভীষিকাময় ঐকতান সৃষ্টি করেছে। অরণ্যের আরও গভীরে ব্রুস্টার প্যালেসটা। এই প্রদীপে চারপাশে ঘেরাও করা রাশিয়ান জলরাশি। আকাশলীন মরুদেহের ফাঁক গলে চাঁদের ম্লান আলো যখন মাটি বুক স্পর্শ করার ব্যর্থ চেষ্টা করছে, ঠিক তখনই ভোলচরের অরণ্যের নীরবতা ভঙ্গ করে ভেসে আসে অক্ষকুরের শব্দ। ঘন কুয়াশার চাদর চিরে আবির্ভাব হলো এক অস্ত্র। তার পৃষ্ঠদেশে আসীন ইউভান, তার বলিষ্ঠ বাহুবন্ধনে আবদ্ধ রোজ। ইউভান তাকে নিজের মুখোমুখি করে বসিয়ে রেখেছে। রোজের ফর্সা মুখমণ্ডল তখন আতঙ্কিত পাণ্ডুবর্ণ। তার ডাগর চোখে অশ্রুর ঢল, কিন্তু আক্ষেপ। কালো মুখে কালো টেপের কারণে কোনো কথা বলতে পারছে না। থাম্বেল এর পিঠে আজ প্রথম কোনো নারী চড়ে বসল। আর ইউ ফিলিং গুড থাম্বেল? অশ্বের কেশরাশিতে হাত বোলালো ইউভান। ঘোড়া কেমন যেন ডেকে উঠল, যেন বোবা প্রাণীটা তার মালিকের কথা বুঝতে সর্বদা সক্ষম। রোজ এক ঝলক তাকালো ইউভানের অক্ষিপল্লে। কয়েক মিনিটের নিস্তব্ধ কাটিয়ে ইউভান জবানিকা খোলার হম্বিতম্বি হলো মেয়েটা। আচমকা ইউভান রোজের মাথার পেছনে থাকা কালো রাবার ব্যান্ডটা এক ঝটকায় খুলে ফেললো। বাঁধনমুক্ত হতেই রোজের হাঁটু অব্দি লম্বা ঘন কেশরাশিগুলো বন্য বাতাসে উন্মাদতায় চারিদিকে ছড়িয়ে পড়ল। অতবার খুলে দিল রোজের মুখে থেকে কালো টেপ। রোজ উন্মাদনার মতো অশ্বপৃষ্ঠ থেকে নামার চেষ্টা করতে ইউভান তার শক্ত হাতে রোজের স্কার্টের ওপরে তুলে ধরা উরুদয় নিজের বলিষ্ঠ বাহু দিয়ে সজোরে চেপে ধরল। নামিয়ে দিন বলছি। আমার কাছে কেন এসেছেন? কি চাই আপনার? আপনার তো ফিয়ন্সে আছে, ওই মহিলার কাছে যান না?
আপনি একটা মিথ্যাবাদী। আপনার বাধ্যতা থাকার পরও কেন সেদিন বলেছিলেন আমি ব্যতীত অন্য কোনো নারী নেই আপনার জীবনে? মায়াবিনী মুখশ্রী ফ্যাকাশে হয়ে অক্ষিদ্বয় ফুলে ফেঁপে উঠেছে। এত সুন্দর দুটি আঁখিতে যেন অশ্রু মানায় না। তা কি বুঝতে পারে না সন্নিকটে বাহুবন্ধনে থাকা ড্যানিশ পুরুষটি? ইউভানের অক্ষিপল যেন অগ্নেয়গিরির তপ্ত লাভার মতো লাল হয়ে উঠল। এক চরম পৈশাচিক আবেশের রোজকে অশ্বপৃষ্ঠেই শুইয়ে দিল। রমণীর রেশমি চুলগুলো গুচ্ছ নিজের মুষ্টিতে শক্ত করে পেঁচিয়ে ধরে গলদেশের খাজে মুখ গুজে দিল ইউভান। অতঃপর নিষেধুর কণ্ঠে নিজ মাতৃভাষায় পৃথিবীর সমস্ত দহন ক্লেশ ধ্বংস করে অমোঘ মন্ত্র আওড়ালো। ইয়াই ভিলকুন হ্যাবে দাই Vis der scared thy knowet. Jag går till gunne kone. রোজের কুণ্ডগহ্বরে অপরিচিত ভাষার শব্দগুলো অর্থ উদ্ধার করতে পারল না ঠিকই, কিন্তু ইউভানের সেই প্রগাঢ় কণ্ঠস্বরের কম্পন আত্মার অতল স্পর্শ করল রমণীর। রমণী না চাইতেও তার হাত স্পর্শ করল ইউভানের গালে। অশ্ব দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। আপনার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলুন? এভাবে তাকাবেন না দয়া করে, আমার অস্বস্তি বোধ হচ্ছে। নাথিং। রোজ এক বুক বিস্ময় নিয়ে ইউভানের সেই অগ্নিধূসর অক্ষিপলের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। ইউভানের ইস্পাত কঠিন্য চোখের গভীরে এর আগে রোজ যতবারই তাকিয়েছিল দেখেছে এক হিমশীতল শূন্যতা কিংবা পাথুরে দৃঢ়তা। সেখানে চোখের পাপড়িগুলো পর্যন্ত কখনো অবদ্ধ হয়ে কাঁপেনি, কিন্তু আজ সেই কঠোরতার বর্মে ফুঁড়ে এক অদ্ভুত ব্যাকুলতা বেরিয়ে এসেছে। পুরুষটি কি চায় রোজ আজও বুঝে উঠতে পারছে না। তবে আজ ইভানের দীর্ঘ ঘন পল্লবগুলো অবাধ্য হয়ে কাঁপছে। রোজ যতক্ষণ সেই চাহনিতে নিজের দৃষ্টি নিষিদ্ধতায় বেঁধে রাখলো, ঠিক সেভাবেই হয়তো তার অন্তস্থ গহীনে থাকা এক নিছকতার জন্যই কোনো এক স্বরলিপিতে কবিগুরু বলেছিলেন, হৃদয় যত নিষেধ হানে নয়ন তত কাঁদে, দূরে যত পালাতে চাই নিকট ততই বাধে। বিভ্রম থেকে বের হতেই ইভান তার হাতের প্রগাঢ় চাপে টেনে ধরল রোজের চুল। তীব্রতায় রোজের মাথার পেছনটার দিকে হেলে পড়ল। অশ্ব থেকে লাফিয়ে নামলো ইভান, নামিয়ে দিল রোজকে। ঝংকার ধ্বনি করে পাতার খচখচ শব্দ মিলিয়ে হিড়হিড়িয়ে টেনে নিয়ে ব্রুস্টার প্যালেসের সেলারের ভিতরে নিয়ে যায়। চারদিকটা গুমোটো অন্ধকারে আপ্লুত। রোজ ইভানকে দেখতে পাচ্ছে না, আর সেলারটা অনেক পুরনো মনে হলো তার কাছে। অন্ধকারে ব্রুস্টার প্যালেসটাও না চিনল না। হঠাৎ একটা ক্যালেন্ডারের আলো জ্বলে উঠতেই রোজ মৃদু চিৎকার দিয়ে উঠল। পেছন থেকে ইউভান সেই চিৎকারে কর্ণপাত করল না। রমণীর মসৃণ উদর পরিপূর্ণ করে চেপে টেনে আনলো সন্নিকটে। পুরুষালীর নাসাগ্র রোজের বক্ষ পিঞ্জরের মধ্যিখানে ঘষে এক মাদকতার ঘ্রাণ নিল। তপ্ত সরবীয় নিঃশ্বাসের বেঘুরে রোজের শরীর এক হাড় কাঁপানো শিহরণ জাগতেই রোজ নিজেকে সংযত করে ঠেলতে লাগলো সামনে থাকা পুরুষটিকে। তবে ইউভান ঘোরের মধ্যে বিড়বিড় করে উঠল, তোর চোখ দুটো এত মন মাতানো কেন রোজ? ফাই! আর এই চোখ দুটোর প্রতি তো আমার চরম ঘৃণা হওয়ার কথা ছিল। তবে কেন এরা আমাকে বারবার তোর কাছেই টেনে আনে? রোজ নিজের মুখ ঘুরিয়ে নিল, কিন্তু দুহাত দিয়ে ইউভানের বুকের বাম পাশে ঠেলে ধরে আটকানোর চেষ্টা করলো, ঠিক সেই জায়গাটায় যেখানে পাষাণ হৃদয়ে প্রাণের স্পন্দন বিরাজমান করে। রোজ অনুভব করলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা যেন অবাধ্য বেদনায় দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। বিষাদিনী অশ্রুসিক্ত চোখে ইউভানের দিকে না তাকিয়ে মরণপণ আকুতি করে বলল, স্পর্শ কেন করছেন আমায়? ঘৃণা হয় আপনাকে। আপনাকে ঘৃণা করার অনেক কারণ আছে, তবে আমাকে ঘৃণা করার একটা কারণ অন্তত আপনি আপনি আমায় দেখাবেন। এই শেষ অনুটুকু রাখুন, তাহলে যদি কোনো দিন মরে যায় আমার আত্মাটুকুও শান্তি পাবে না। কেন এত কষ্ট হয় আমার? পাথর হওয়ার শাস্তিটুকুও যে পাচ্ছি না। ইভান হাঁটু কেড়ে বসল রমণীর পদতলে। রমণীর পরানো টপ উদর দেশ থেকে সরিয়ে অতিশয় সজোরে কোমরে চন্দ্রহার পরিয়ে দিল, যাকে বলে কোমরবন্ধনী। হীরের শুকনো কারুকাজে গাঁথা রমণীর নমনীয় তনু স্পর্শ অসহ্য সুসুরি আর নেশাতুর আবেশে রোজের শরীর ধমুকের মতো বেঁকে উঠল। সামলাতে পারবি তো?
ইউভান এহেন কাজে রোজের কণ্ঠস্বর রুদ্ধ। অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা ঠোঁটে প্রশ্ন করলো, সামলাতে বলছেন কি এটা? খুব মূল্যবান কিছু জিনিস বুঝি। কেন পড়ালেন আমায়? অবসিডিয়ান শিরা। রোজের চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। এতগুলো তো সেই হীরাগুলো। রোজের চিনতে অসুবিধা হলো না। আমাকে কেন দিলেন? আমাকে তো ছেড়েই দিবেন, ভুলে গেলেন? এগুলো নিশ্চয়ই অনেক মূল্যবান আপনার কাছে। নট মোর দ্যান ইউ। কি? আপনার এনিমিসরা যদি জানতে পারে তখন? জানবে না। ইউভান মনতা যেন হাজারো তপ্ত আগ্নেয়গিরির চেয়েও ভয়ঙ্কর। রোজের সিক্ত উদরের কিনারা ধরে তপ্ত নিঃশ্বাসে অষ্টধরের উষ্ণতা মিশিয়ে ক্রমান্বয়ে উপরের দিকে অগ্রসর হতে লাগলো। রোজ সেই স্পর্শের যন্ত্রণা নাকি সুখের তৃপ্তি পাচ্ছে তা বুঝে ওঠার আগেই এক প্রবল শিহরণে দূরে সরে যেতে চাইল। কিন্তু ইউভান এক প্রবল ঝটকায় রোজকে পেছন থেকে নিজের বলিষ্ঠ বাহুবন্ধনে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। রোজের পিঠ আঁকড়ে ধরল, আছড়ে পড়ল ইউভানের প্রশস্ত বক্ষে। ইউভান এক হাত দিয়ে রোজের হাঁটু অব্দি লম্বা রেশমি চুলগুলো এক পাশে সরিয়ে দিয়ে উন্মুক্ত করে দিল শ্বেত শুভ্র ঘাড়ের মায়াবী খাজ। সেখানে নিজের তপ্ত অষ্টধর নামিয়ে এক গভীর নেশাতর চুম্বন অঙ্কন করতেই রোজের অক্ষিপল এক তীব্র আবেশে বুঝে এলো। তার চোখের কোণ বেয়ে ফোঁটা ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে নামলো গলদেশ বেয়ে। I hate myself because you are my acetyle hill dark. রোজ ঘুরে দাঁড়ালো। ইউভানের দিকে ঘোর লাগা দৃষ্টিতে চেপে ধরল ইউভানের দুটো বোতাম খোলা শার্টের কলার। রমণীর নিভৃতে অন্তরাত্মাটা আজ জলাভূত। গলায় আটকানো কথাগুলো বড্ড পীড়াদায়ক। বন্ধ করুন তামাশা। আর কত যন্ত্রণা দিবেন আমায়? ওই মহিলাকে বিয়ে করবেন না দয়া করে। খোদা তো শিরক অপছন্দ করেন। আমরা তো সেই খোদারই সৃষ্টি। আমি কি করে সইব? ইভান রোজকে ছেড়ে দিয়ে যা বলল তা শুনে রমণীর শরীরটা হেলে উঠল। শক্ত করে চেপে ধরল রোজের চেয়াল। ইটস নট পসিবল। রোজ নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে ইউভানের গালে সজোরে এক থাপ্পড়ও কষিয়ে দিল। পরক্ষণে ইউভানের চোয়াল শক্ত হয়ে এলো, নাসাতন্ত্র স্ফীত ক্রোধে। রোজের ভেতরকার সাময়িক তেজ মুহূর্তেই অসহ্য যন্ত্রণায় রূপ নিল। ফপিয়ে উঠল বিষাদিনীর। তার মনে হলো এই আঘাতটাই সামনের পুরুষটাকে নয়, বরং নিজের গাল আর নিয়তির করা উচিত ছিল। হাত দুটো থরথর করে কাঁপছে। সমুদ্রের ঢেউগুলো যেন দূর থেকে বেলাভূমিতে আছড়ে পড়ে বারবার পরিহাস করছিল রোজকে। তার তো পাথর হওয়ার কথা ছিল, তবে কেন অগ্নিকুণ্ড সে কোথায় লুকাবে? এই নির্দোষ পাষাণ পুরুষটির জন্য নিজের হৃদয়কে পুড়িয়ে ছাই করা কি চরম ধৃষ্টতা নয়? রোজ তার ভিজে যাওয়া অক্ষিপল মুছে এক উন্মত্ত আবেশে প্রকোষ্ঠ থেকে বেরিয়ে যেতে চাইল। এক পা ফেলার আগে ইউভান এক ক্ষিপ্ত ষণ্ডের ন্যায় গর্জে উঠে চাপড়ে ধরল রমণীর তন্নি শরীর। কোথায় যাচ্ছিস তুই? তোকে যাওয়ার অনুমতি দিয়েছি আমি? রোজ তখন হিতাহিত জ্ঞান শূন্য। ইউভান কলার ধরে সজোরে ঝাঁকাতে লাগলো। আপনি আসলেই একটা অমানুষ। মরে যাব আমি। আপনি তো এটাই চান আমি যেন আপনার কাছে আত্মসমর্পণ করি, তাই না? ইউভান খানিকক্ষণের জন্য স্তব্ধ হলো। তার আঙুলগুলো রোজের গাল বেয়ে নেমে নামা তপ্ত অশ্রুগুলো ঘষে মুছে দিতে লাগলো। ডোন্ট ক্রাই। একবার বলেছি না কাঁদবি না? বলেছি না ইউ আর ক্রাইং ডিস্টার্ব মি? এক ঝটকায় ইউভান রোজকে দেয়ালে চেপে ধরল। অন্ধকারের মাঝে প্রকোষ্ঠ হাত চলে গেল সুইচ বোর্ডের দিকে। এক যান্ত্রিক শব্দে জ্বলে উঠল সেলারের টিমটিমে হলদেটে আলো। সেই আলোর মুহূর্তেই অন্ধকার অপরিসীত হলো আর স্পষ্ট হয়ে উঠল প্রকাণ্ড বিভীষিকাময় রূপ। রোজের ঝাপসা দৃষ্টি হঠাৎ স্থির হলো সামনের দেয়ালে। সেখানে এক বিশাল তৈলচিত্র, রুশানা আলবার্ট। তবে তার পাশে আরও কিছু ছবি দেখে নেত্রপল্লবের সামনে পুরো পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। যান্ত্রিক অতিশয্যায় রোজের শরীরটা নিস্তব্ধ হয়ে এলো। এই মুহূর্তের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে এলো অবশতায়। এলিয়ে পড়ল ইউভানের চওড়া বুকের ওপর। তৎক্ষণাৎ ইউভান হাঁটু গেড়ে বসে পড়ল সেই মার্বেল
মেঝের ওপর নিজের বলিষ্ঠ উরুর ওপর তুলে দিল শরীর রোজের অবশ শরীরটা। এক হাতে রোজের ঘাড় আগলে ধরে অন্য হাতে ফ্যাকাশে হয়ে যাওয়া গাল দুটো আলতো করে স্পর্শ করলো। পরাজিত সৈন্যের ন্যায় আওড়ালো, রোজ এই যান, তুই তো আমার সব। তুই কি এক এবারেও তা বুঝতে পারিস না? একবারও তুই বুঝতে পারিস না তোকে কষ্ট দিয়ে আমি নিজে ভালো থাকতে পারি? বল। ইউর পেইন ইজ মাই হার্টিং মি অলসো। স্পিক আপ রেজান, কথা বললো আমার সাথে, ড্যামেইট। রোজ থেকে কোনো সার শব্দ না পেয়ে তপ্ত অষ্টধর রোজের হিমশীতল ললাটে সজোরে চেপে ধরে চুমু খেলো। অতপর এক নিবিড় আবিষে ইভান ইভান রোজকে নিজের দু হাতে পাজা কোলে করে তুলে নিল। চলবে।